আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এই শীতের মৌসুমে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শীত কিন্তু দিন দিন বেড়ে চলেছে, এই জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই শীতের মধ্যে যে করণীয় গুলো করা দরকার সবগুলোই করতে হবে। যেমন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, শীত যেন না লাগে সেজন্য মোটা মোটা পোশাকগুলো আমাদের পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেননা করোনার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে রাস্তাঘাটে প্রয়োজনের স্বার্থে বের হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আলোচনায় আসি। আজকের ক্লাস শেষ করলে তোমরা জানতে পারবে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে, আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে জানতে পারবে, প্রাকৃতিক বন, সামাজিক বন ও কৃষি বনের ধারণা ও গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনায় আসি। আলোচ্য বিষয় অধ্যায় চতুর্থ ও ষষ্ঠ, কৃষি ও জলবায়ু বনায়ন, পাঠ 1 চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ে আছে 1, 2 ও 7। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবহাওয়া ও জলবায়ু এবং এর উপাদান, প্রাকৃতিক বন, সামাজিক বন এবং কৃষি বন, বিভিন্ন প্রাকৃতিক বনের ধারণা ও গুরুত্ব, বসতবাড়ির আঙিনায় বৃক্ষরোপণের গুণাবলী সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, কৃষি ও জলবায়ু। কৃষিকাজ আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভরশীল। অবশ্যই যে জলবায়ুর যখন পরিবর্তন হবে কৃষিকাজেরও অনেক পরিবর্তন চলে আসবে। কেননা আবহাওয়া দেখা যাচ্ছে এখন শীতকালীন, অবশ্যই গ্রীষ্মকালের কোনো ফসল কিন্তু শীতকালে হবে না। শীতকালের ফসল শীতকালে চাষ করতে হবে আর গ্রীষ্মকালের ফসল গ্রীষ্মকালে চাষ করতে হবে। যেই মৌসুমে যেই ফসলগুলো দরকার সেই মৌসুমে সেই ফসলই চাষ করতে হবে। এই জন্যই বলা হয়েছে যে আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভরশীল প্রত্যেকটি কৃষিকাজ। আবার জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু আমরা জানি যে দিন দিন পৃথিবীর বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের কাজের নিয়মও পরিবর্তন হচ্ছে। মানুষ নিজেকে টিকে রাখার জন্য বিভিন্ন ভাবে পদক্ষেপ গ্রহণ করতেছে। আবহাওয়া সম্পর্কিত কিছু যন্ত্রের নাম দেওয়া হলে কিভাবে আমরা আবহাওয়ার তথ্য জানতে পারবো আর আবহাওয়া কিভাবে নিয়ন্ত্রণ পরিমাপ করা যায় সেগুলো সম্পর্কে জানতে পারবে এই যন্ত্রগুলোর মাধ্যমে। যেমন বায়ুর গতিমাপক যন্ত্র, এই যন্ত্রটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে বায়ুর গতি, কতদূর স্পিড, ঘন্টায় কত বেগ এর, এটা আমরা কিন্তু এই যন্ত্র দিয়ে পাবো। আবার তাপমাত্রা পরিমাপক যন্ত্র হচ্ছে এই ছবিটি, যার পাশে কিন্তু থার্মোমিটারের মতন দেখা যাচ্ছে। অবশ্যই যে এটি তাপমাত্রা যে কতখানি টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে বা কমেছে সেটা আমরা এই যন্ত্র দিয়ে পাবো। আবার বৃষ্টি পরিমাপক যন্ত্র, হ্যাঁ, যে বৃষ্টি যে কত স্পিড নিয়ে মাটিতে পড়তেছে বা কত গতি নিয়ে পড়তেছে সেটা আমরা এই যন্ত্রগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আবহাওয়ার সংবাদগুলো আমরা পেয়ে থাকি এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে কিন্তু এগুলো জানানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই রেডিও টেলিভিশনে আমরা আবহাওয়ার খবর শুনি, এটা তো অবশ্যই শুনি। যেমন এখানে রেডিও ছবি দেওয়া আছে, আমরা কিন্তু অনেক ছোটবেলা থেকে কিন্তু এই রেডিওর ব্যবহার দেখে এসেছি, এখন কিন্তু অনেকটাই কমে এসেছে। এই রেডিওর কাজ আমরা কি করছি, MP3 গুলো দিয়ে আমরা কিন্তু এই মোবাইলের মাধ্যমে আমরা এই গানগুলো শুনে থাকি বা কোনো খবরগুলো নিয়ে থাকি। আবার এখানে টেলিভিশনের মাধ্যমে সরাসরি আমরা কোনো জায়গার বা কোনো পরিস্থিতি কোনো এক স্থানের ঝড়ের অবস্থা বা আবহাওয়ার অবস্থা কিন্তু আমরা দেখতে পাই। এমনকি বিভিন্ন মাধ্যম আছে এখানে, কম্পিউটার, ইন্টারনেটের মাধ্যমে এবং মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে এবং নেট ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ভাবে আবহাওয়ার সংবাদগুলো আমরা পেয়ে থাকি। তো জানতে পারি তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি কোন স্থানের দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে। কোন স্থানের দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে। প্রিয় শিক্ষার্থীরা, আবহাওয়ার বৈশিষ্ট্য হলো স্থানীয় মৌসুমী বায়ু প্রবাহ দ্বারা প্রভাবিত হয়। কি দ্বারা? স্থানীয় মৌসুমী বায়ু প্রবাহ দ্বারা। হ্যাঁ, রাজশাহীতে যে বায়ু বিরাজ করছে এইটা কিন্তু যে উত্তর অঞ্চলের
যেমন রংপুর দিনাজপুরের দিকেও কিন্তু নাও বইতে পারে। এটি হচ্ছে স্থানীয় বায়ু, বায়ুর সঙ্গে কিন্তু এটা প্রভাবিত হয়। আবার আবহাওয়ার দ্রুত পরিবর্তনশীল, আবহাওয়া কিন্তু দ্রুত পরিবর্তনশীল হয়। যেমন আজকে যে রকম আবহাওয়া বিরাজ করছে কালকে সেরকম নাও হতে পারে, এর চেয়ে বেশি বা কম হতে পারে। এরকম প্রতিদিনের আবহাওয়া মানে বিভিন্ন রকম হয়, প্রতিদিন পরিবর্তন হচ্ছে বা প্রতি ঘন্টায়ও পরিবর্তন হয়। সকালে যে আবহাওয়া বিরাজ করছে বিকালে কিন্তু সেই আবহাওয়া নাও থাকতে পারে। মানে ঘন্টায় ঘন্টায় প্রতি মুহূর্তে আবহাওয়া পরিবর্তনশীল। আর মাটির গুণাবলীতে তেমন প্রভাব ফেলে না। হ্যাঁ, এই আবহাওয়া পরিবর্তনের কারণে মাটির গুণাবলীতে কোনো পরিবর্তন আসে না। যেখানে জৈব পদার্থ সেখানে জৈব পদার্থই কিন্তু থাকে। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন যখন হবে তখন কিন্তু মাটির উপরে অবশ্যই প্রভাব পড়বে। এটা যেহেতু অনেক দিনের একটা ধারার পরিবর্তন, এই জন্য। আর কোন অঞ্চলে কোন অঞ্চলে ফসলের পরিচর্যা আবহাওয়া প্রভাব বিস্তার করে। কোন অঞ্চলে ফসলের পরিচর্যায় আবহাওয়ার প্রভাব বিস্তার করে। হ্যাঁ, যেমন নিম্ন অঞ্চলগুলোতে অবশ্যই যে অঞ্চলগুলোতে নিম্ন অঞ্চল এবং গাছপালা বেশি আছে সেই অঞ্চলে কিন্তু বেশি বেশি বৃষ্টি হয়। তাহলে সেই এলাকাতে আবহাওয়ার অবশ্যই পরিবর্তন এসেছে এবং ফসল চাষ করারও কিন্তু একটু পরিবর্তন আছে। হ্যাঁ, উঁচু এলাকাগুলোতে যে এলাকাগুলোতে বৃষ্টি কম হয়, অনাবৃষ্টি খরা হয়, সেই এলাকাতে কিন্তু কৃষি চাষের আবাদের এবং চাষ করার কিন্তু ধরন আলাদা। হ্যাঁ, সেদিকে অবশ্যই দেখা যায় যে কিছু সেচ পাম্প আছে বা ডিপ অফ দা সেই দিয়ে ওরা চাষাবাদ করে। তার মানে সেদিকে চাষাবাদের ধরনটা আলাদা। প্রিয় শিক্ষার্থীরা, জলবায়ু কোন স্থানে 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে, মানে 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় লাগবে। আবহাওয়া তো প্রতিদিন পরিবর্তন হচ্ছে, সেই প্রতিদিনের পরিবর্তন হইতে হইতে এক পর্যায়ে কি হবে, 20 থেকে 25 বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে। সেই স্থানে মানে অন্য স্থানের না, যে স্থানের মানে দেখা যাচ্ছে যে আমরা যদি বলি যে হ্যাঁ উপকূলীয় অঞ্চলে 20 থেকে 30 বছরের যে পরিবর্তনটা আসবে সেটি কিন্তু ওই অঞ্চলেরই জলবায়ু। এটি উত্তরবঙ্গের নাও হতে পারে, আবার উত্তরবঙ্গের জলবায়ু পরিবর্তনটা অন্যরকম হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, জলবায়ুর কিছু বৈশিষ্ট্য জেনে নেই। কোন স্থানের দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা, কোন স্থানে দীর্ঘ সময় হতে হবে, তাহলে এটি জলবায়ুর অন্তর্ভুক্ত হবে। জলবায়ু ধীরে পরিবর্তনশীল। হ্যাঁ, এটি কিন্তু জলবায়ু খুব দ্রুত পরিবর্তন হয় না, খুব ধীরে ধীরে পরিবর্তন হয়। আর মাটির গুণাবলীতে প্রভাব ফেলে, এটি কিন্তু মাটির গুণাবলীতে প্রভাব ফেলে, আবহাওয়া মাটির গুণাবলীতে প্রভাব ফেলে না। কোন অঞ্চলের ফসলের প্রকার ও জাত নির্বাচনের প্রভাব বিস্তার করে। অবশ্যই জাত নির্বাচন করতে হবে অঞ্চল ভেদে। সব অঞ্চলে একই ধারায় ফসল উৎপাদন হয় না এবং কিছু কিছু অঞ্চলে যেমন পাট বেশি হয় আবার সেদিকে ধান হয় না, আবার যে অঞ্চলগুলোতে ধান বেশি ভালো উৎপাদন হয় সেই অঞ্চলগুলোতে কিন্তু পাট ভালো উৎপাদন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবহাওয়ার উপাদান সম্পর্কে জানবো। যেমন আবহাওয়ার উপাদান অনেকগুলো, তার মধ্যে আমরা বাড়িপাতকে বলি, যেমন বৃষ্টি হওয়া, শিলাবৃষ্টি, তারপরে ঝড়, এই বিভিন্ন প্রকার যত প্রকার বৃষ্টি, কুয়াশা ইত্যাদি এই বাড়িপাতের মধ্যে অন্তর্ভুক্ত। আর তাপমাত্রা, হ্যাঁ কোন স্থানের যে কতটুকু তাপ বিরাজ করেছে সেটি কিন্তু তাপমাত্রা, সেই স্থানের তাপমাত্রা। এটি যেমন রাজশাহী অঞ্চলের তাপমাত্রা অবশ্যই হচ্ছে রংপুর অঞ্চলের তাপমাত্রার সঙ্গে একরকম হবে না। এখানকার তাপমাত্রা চেয়ে ওখানকার তাপমাত্রা অবশ্যই কিছু না কিছু পার্থক্য থাকবে। তো প্রত্যেকটি অঞ্চলে স্থানীয় তাপমাত্রার পরিবর্তন ঘটে। আর বায়ুর গতি, অবশ্যই বায়ু যেই দিকে প্রভাবিত হয় সেটি হচ্ছে বায়ুর গতি, এবং এই গতিটি হচ্ছে মাপার একটি যন্ত্র আছে। এই গতি মাপার যন্ত্রকে আমরা কিন্তু বায়ু গতি পরিমাপক যন্ত্র বলে থাকি। আর এটির দ্বারা বোঝা যায় যে বায়ু ঘন্টায় তার বেগ কত, এটা আমরা সেখান থেকে বের করতে পারি। বায়ুর দিক, হ্যাঁ বায়ু কোন দিক থেকে কোন দিকে বইতেছে, উত্তর থেকে দক্ষিণে না দক্ষিণ থেকে উত্তরে, যেভাবেই যেদিকেই বায়ুটা বয় সেটাকেই কিন্তু আমরা কি বলি, বায়ুর দিক বলি। বায়ুর আর্দ্রতা, হ্যাঁ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু আছে সেটিকে কিন্তু বায়ুর আর্দ্রতা বলা হয়। যে আজকে যেমন শীতকালে বায়ুর আর্দ্রতা কিন্তু আস্তে আস্তে কমিয়ে আসে, আর বর্ষাকালে বায়ুর আর্দ্রতা অনেকটাই বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা,
বায়ুর চাপ। হ্যাঁ, বায়ু কোনো স্থানে কতটুকু চাপ দিচ্ছে সেটি হচ্ছে হলো বায়ুর চাপ। এটি যে আমরা জানতে পারি যে হ্যাঁ বায়ু মানে প্রতি ঘন্টায় কি পরিমাণে বল প্রয়োগ করতেছে ভূপৃষ্ঠের উপরে, সেটি হচ্ছে বায়ুর চাপ। আর মেঘমালা, হ্যাঁ মেঘ যখন পুঞ্জ হয়ে একদিক থেকে অন্যদিকে হচ্ছে প্রভাবিত হয় সেটি হচ্ছে কিন্তু মেঘমালা। তার মানে মেঘের গুচ্ছগুলোকেই কিন্তু মেঘমালা বলে থাকি। আর দৃষ্টিগ্রাহ্যতা, দৃষ্টিগ্রাহ্য এটি কিন্তু আবহাওয়ার একটি দৃশ্য। হ্যাঁ, দেখা যাচ্ছে যে শীতকালে কুয়াশার কারণে আমার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে এটি হচ্ছে দৃষ্টিগ্রাহ্যতা। হ্যাঁ, এটি কিন্তু আবার গ্রীষ্মকালের দিকে যায় কমে যাবে, কেননা জলীয় বাষ্পের পরিমাণটা যখন কমে যাবে আরো, আর তখন কিন্তু কুয়াশাও কমে যাবে। কুয়াশা কমে যাওয়ার কারণে আমার দৃষ্টিগ্রাহ্য মানে তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে যাবে। সূর্যালোক, হ্যাঁ প্রতি ঘন্টায় না সারা দিনে কত ঘন্টা পৃথিবীতে আলো দিল সেটি হচ্ছে হলো সূর্যালোক। মানে কোনো স্থানে সারা দিনে কত ঘন্টা আলো পেয়েছে সেটি হচ্ছে সূর্যালোক। প্রিয় শিক্ষার্থীরা, জলবায়ু উপাদান, হ্যাঁ জলবায়ু উপাদান অনেকগুলো, তার মধ্যে সৌর বিকিরণ। সৌর বিকিরণ হচ্ছে যে সূর্যের মানে সৌর শক্তি যেটাকে আমরা বলে থাকি, যে সূর্যের মাধ্যমে যে আমরা শক্তিগুলো পেয়ে থাকি, এটি কিন্তু হচ্ছে মূল উৎস বা প্রধান উৎস। শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য, আর এই সূর্যের মাধ্যমে আমরা কি করে থাকি, বিভিন্ন শক্তি উৎপাদন করে থাকি। আর হচ্ছে বায়ুপুঞ্জ, যে বায়ু পুঞ্জীভূত হয়ে যে এক জায়গা থেকে অন্যদিকে যে বেগ নিয়ে প্রবাহিত হয় সেটি হচ্ছে বায়ুপুঞ্জ। আর বায়ুর চাপ প্রক্রিয়া, হ্যাঁ অবশ্যই বায়ু কি করে, যে বায়ুর যে চাপ প্রক্রিয়াটা আছে এটি মানে কতখানি পরিমাণে বেড়েছে, যে এটি 25 বছরে কতখানি বাড়লো বা কমলো, সেটি কিন্তু একটি হচ্ছে ফলাফল দিয়ে দেয় যে বায়ু চাপের প্রক্রিয়ার মাধ্যমে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এক সময় ছবিতে দেখা যাচ্ছে যে খুবই সবুজ, আর অন্য পাশে যখন দেখা যাচ্ছে গ্রীষ্মের আলো পড়েছে বা সেই সময় কিন্তু গাছটির পাতা ঝরে পরিবর্তন এসেছে। এটি কিন্তু অল্প সময়ে হয়নি, এটি অনেকটা সময় লেগেছে। দীর্ঘ সময়ের পরিবর্তনের কারণে এক পর্যায়ে কি হবে, এইরকম হয়ে যাবে। জলবায়ুর পরিবর্তন কিন্তু এরকমই খুব ধীরে ধীরে পরিবর্তন হবে, খুব দ্রুত হবে না। হ্যাঁ, সমুদ্র স্রোত, সমুদ্র স্রোত যে সমুদ্র পৃষ্ঠে বা উপকূলীয় অঞ্চলে সমুদ্র স্রোত কিন্তু একটি অন্যতম বিষয়। এটি যদি শীতকালের সময় কিন্তু সমুদ্র স্রোত কি থাকে, যে স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু বর্ষাকালের সময় সমুদ্র স্রোত উত্থাল থাকে। সেই সময় হচ্ছে বায়ুর চাপ অনেক সময় বেশি কমে, আবার অনেক সময় তুলনামূলকভাবে অনেক বেড়ে যায়, তখন কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর ভূমি বন্ধুরতা, এটা আমরা জানি যে ভূমি সমতল ভূমি থেকে উঁচু অঞ্চলগুলোকে কিন্তু আমরা কি বলে থাকি, ভূমি বন্ধুরতা। প্রিয় শিক্ষার্থীরা, বনায়ন সম্পর্কে আমরা একটু জানবো এখন, যে লতা গুল্ম এবং ছোট বড় গাছপালায় আচ্ছাদিত এলাকাকে বন বলে। বন আমাদের পরিবেশকে আবাস উপযোগী করে রাখে। অবশ্যই বন ছাড়া তো আমরা অক্সিজেন কোথা থেকে সরবরাহ করবো, যদি আমরা বন যদি না পাই আমরা বেঁচে থাকবো কিভাবে? অক্সিজেন ছাড়া তো কোনো জীব বা প্রাণী বেঁচে থাকতে পারে না। এই জন্য বনের ভূমিকা অনেক বেশি। একটি দেশের আদর্শ অবস্থা হচ্ছে 25% বন থাকতে হবে। 25% বন যদি না থাকে সেই দেশটি কিন্তু আদর্শ না। কিন্তু সরকারি হিসাব মতে বাংলাদেশের অবস্থা হচ্ছে যে 17% বন কিন্তু আছে। এই 17% কিন্তু আমরা যথেষ্ট না। অবশ্যই আমরা যে আমাদের দেশে বনের ঘাটতি আছে, এই জন্য আমাদের কি করতে হবে, যে বনায়নের কাজ আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লতা, আমরা লতা চিনি, তারপরে এই যে গুল্ম গাছ, ছোট ছোট গাছগুলোকে আমরা গুল্ম বলে থাকি, আর বড় গাছগুলোকে আমরা কি বলে থাকি, এগুলো গাছ মানে প্রকৃত যে গাছগুলো এটি হচ্ছে গাছ, কিন্তু এগুলো কি যে ছোট গাছ, গুল্ম জাতীয় গাছ, আর এটি হচ্ছে হলো লতা জাতীয় যে উদ্ভিদগুলো। প্রিয় শিক্ষার্থীরা, বনের প্রকারভেদ, উৎপত্তি অনুসারে বন 3 প্রকার। যেমন প্রাকৃতিক বন, প্রকৃতিতে আপনা আপনি যে বিস্তৃত বনাঞ্চল সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক বন বলে। যেমন সুন্দরবন, শালবন, পাহাড়ি বন, সমভূমির বন এবং উপকূলীয় বন। আমরা একটু ছবি দেখে নেই। দেখো এখানে আমাদের সুন্দরবনের এইগুলো কিন্তু প্রাকৃতিক বন, যে আপনা আপনি হয়েছে। পাহাড়ি বন আপনা আপনি হয়েছে, এগুলো মানুষ কিন্তু তৈরি করতে পারেনি।
এমনি এমনি হয়েছে। যেমন শালবন দেখা যাচ্ছে এখানে, এটি কিন্তু খুবই সুন্দর যে শালবন যে জায়গাগুলোতে আছে সেই জায়গাতে কিন্তু কোনো মানুষের হাত নেই, আপনি আপনি সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বন, হ্যাঁ, বাড়ি ঘর, বিদ্যালয়, পুকুর পাড়, রাস্তা ও বাঁধের দুই পাশে যে গাছপালাগুলো রোপণ করে থাকি তাই সামাজিক বন। তার মানে মানুষই কিন্তু সামাজিক বন তৈরি করে। রাস্তার পাশে বা রেল লাইনের পাশ দিয়ে যে গাছগুলো আমরা লাগাই সেগুলি হচ্ছে সামাজিক বন, মানে পরিকল্পিতভাবে যে বনগুলো আমরা তৈরি করি সেগুলি হচ্ছে সামাজিক বন। প্রিয় শিক্ষার্থীরা, কৃষি বন সম্পর্কে একটু জানি। এটি কিন্তু সামাজিক বন থেকে বেশি পার্থক্য না, হালকা একটু পার্থক্য আছে এখানে। দেখো, আমরা খাওয়ার জন্য বা আমাদের কৃষি কাজ মানে নিজের সংসার চালানোর জন্য যে কাজগুলো করে থাকি, যেমন ধান চাষ করে থাকি কিন্তু আমরা কি করার জন্য, নিজের জীবনকে পরিচালনা করার জন্য, এটি কিন্তু একটি বন। এটি কিন্তু একটি কি বন, এটিকে আমরা কি বন বলে থাকবো, কৃষি বন। যেমন কলা গাছ লাগাচ্ছে, এটি বনের অংশ না, এটি তো উদ্ভিদ, অবশ্যই এটি বনের অংশ। যেমন এখানে আনারস লাগানো আছে, আমের গাছ লাগানো আছে, এই সমস্ত যেগুলো আমরা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করে থাকি সেগুলো কৃষি বনের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন প্রাকৃতিক বনের ধারণা ও গুরুত্ব। যেমন মানচিত্রে বাংলাদেশের বনভূমির অবস্থান লক্ষ্য করা, পাহাড়ি অঞ্চল, যেমন বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলগুলোতে দেখো এখানে পাহাড়ি অঞ্চলগুলো বেশি আছে, যেমন সিলেটের দিকে, সিলেট বিভাগে, তারপর চট্টগ্রাম বিভাগের দিকে এবং খুলনা বিভাগের দিকেও কিন্তু বন অনেক বেশি। এবং শালবন কিছু মাঝখানে দেখা যাচ্ছে যে, হ্যাঁ, ময়মনসিংহ এবং টাঙ্গাইলের দিকে এবং দিনাজপুর এবং উত্তর অঞ্চলেও কিছু শালবনের প্রভাব এখনো অবশিষ্ট রয়েছে, যে খুব সুন্দর এবং অনেক বিস্তৃত এলাকা। প্রিয় শিক্ষার্থীরা, অবস্থান এবং বিস্তৃতি অনুসারে বাংলাদেশের প্রকৃতি ও বন তিন প্রকার। পাহাড়ি বন, পাহাড়ি বন আমরা জানি যে পাহাড় অঞ্চলগুলোতে যে বনগুলো আমরা অবস্থান করতেছে, যেমন চট্টগ্রাম অঞ্চলগুলোতে এবং সিলেট অঞ্চলে পাহাড়ি বন বেশি দেখা যায়। আর পাহাড়ি বনের অবস্থানগুলো আমি তো বললাম। আর পাহাড়িতে আমরা কোন কোন বৃক্ষগুলো দেখতে পাই একটু, যেমন গর্জন, চাপালিশ, তেলসুর বা আমরা ছবি দেখি তাহলে আরো বেশি সুন্দর হবে, শিলকরই ও গামা ইত্যাদি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গর্জন গাছ একটি, তারপরে চাপালিশ, আর এই দুইটা গাছ দেখা যাচ্ছে যে তেলসুর গাছ, মানে যেই গাছগুলোতে ডিজেলের তেল বা ইত্যাদি হয় সেই তেলগুলো কিন্তু চাপালিশ গাছ, তেলসুর গাছ। আর শিলকরই, শিলকরইয়ের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর গামা গাছ হচ্ছিল এই তো, এই উদ্ভিদটা হচ্ছিল গামা। আর পশু পাখি অবশ্যই আমরা জানি যে বন জঙ্গলে যে পশুগুলো থাকে, যেমন আমাদের হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু ছেড়ে দেওয়া হাতি পাওয়া যায়, সেগুলোতে হাতি, বানর, শুকুর, ভালুক, বন মুরগি, হনুমান, অজগর প্রভৃতি বাস করে থাকে। এগুলো আমরা কিন্তু পাহাড়ি অঞ্চলগুলোতে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, সমতল ভূমির বন, এ বনকে শালবন বলা হয় এবং শাল বৃক্ষ গজারি নামেও পরিচিত। এটা মনে রাখবে, আসতে পারে পরীক্ষায় এগুলো। আর অবস্থান দেখি আমরা যে শালবন গুলো কিন্তু বাংলাদেশের যেমন কুমিল্লার ময়নামতিতে, তারপরে দিনাজপুরে, ময়মনসিংহের অঞ্চলগুলো কিন্তু শালবন দেখা যায়। আর বৃক্ষ কি গজারি, কোরই এবং জারুল ইত্যাদি, এগুলো বৃক্ষগুলো আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, যে পশু পাখি দেখি আমরা একটু, যে নেকড়ে, বানর, সাপ, ঘুঘু, দোয়েল, শালিক, টিয়া ইত্যাদি, এগুলো কিন্তু আমরা বিভিন্ন মানে সমতল ভূমিতে যে বনগুলো আছে এগুলো প্রাণী বেশি দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, উপকূলীয় বন, সমুদ্র উপকূলে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা বনকে উপকূলীয় বন বলে। মানে সমুদ্র অঞ্চলগুলো হলেই হবে না, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলগুলোতে কিন্তু উপকূলীয় বনগুলো দেখা যায়। যেমন আমরা বলতে পারি যে আমাদের সুন্দরবন কিন্তু উপকূলীয় বন। যেমন অবস্থান, অবশ্যই আমরা জানি যে বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা, এটা কিন্তু সুন্দরবনের অন্তর্ভুক্ত এই জায়গাগুলো। তো বৃক্ষ, এগুলোতে যেমন হচ্ছে কেওয়া, গড়ান, গোলপাতা, সুন্দরী গাছ হচ্ছে সুন্দরবনের প্রধান এবং সুন্দর গাছ। তো আমরা সুন্দরবনে কিন্তু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে, যে বাংলাদেশের সুন্দরবনের আয়তন আমরা জানি যে ৬,০০০ বর্গ কিলোমিটার। ৬,০০০ বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা,
বসত বাড়ি, অবশ্যই বসত বাড়ির সামনে কিন্তু আমরা বিভিন্ন বন আমরা তৈরি করি, খাওয়ার উদ্দেশ্যে হোক বা ঘরের সৌন্দর্য বা বাড়ির সৌন্দর্যের উদ্দেশ্যে হোক না কেন, যে আমরা বাড়ির চারপাশে নানা রকম গাছ লাগাই, বিশেষ করে শাকসবজি ও ফলমূলের গাছ বেশি লাগাই, যা আমাদের পুষ্টির চাহিদা কি করে, পূরণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই ফসলগুলো সবগুলো কিন্তু বাড়ির সামনে লাগানো সম্ভব, এমনকি গড়িতেও কিন্তু মানুষ অনেক উদ্ভিদ লাগাচ্ছে বন আকারে, এবং বাড়ির ছাদের উপরেও কিন্তু এরকম মানে বিভিন্ন বন তৈরি করতেছে। প্রিয় শিক্ষার্থীরা, বসত বাড়িতে আমরা যে গাছগুলো লাগাবো, যে কিভাবে লাগাবো, উত্তর পাশে লম্বা জাতীয় গাছগুলো আমরা লাগাবো, যেমন মেহগনি, তারপর হচ্ছে ইউক্যালিপটাস, এই গাছগুলো বা রেন ট্রি, এই গাছগুলো আমরা কি করবো, বাড়ির উত্তর পাশে লাগাবো। আর সামনের পাশে বা দক্ষিণ পাশে, বাড়ির দক্ষিণ পাশে যেহেতু সূর্যের আলো পড়বে, বাড়িতে সূর্যের আলো পড়বে, এর জন্য সৌন্দর্য বজায় রাখার জন্য ছোট ছোট গাছগুলো লাগাবো, এবং শাকসবজির গাছগুলো লাগাতে পারি। এইরকম গাছগুলো বা ফুলের গাছ, গুল্ম জাতীয় গাছগুলো আমরা লাগাতে পারি। আর পূর্ব দিকে হচ্ছে তুলনামূলক ভাবে একটু ছোট গাছগুলো, যেমন ফলমূলের গাছগুলো আমরা পূর্ব পাশে লাগাতে পারি, এবং পশ্চিম পাশে আমরা কিছু বড় গাছও লাগাতে পারি, যেমন শক্ত এবং পাতা ঝরা গাছগুলো লাগা যেতে পারে পশ্চিম পাশে। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এ পর্যন্তই। তো আজকের ক্লাসের উপরে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু জেনে নেই, যে আবহাওয়া কাকে বলে। হ্যাঁ, দৈনন্দিন যে বায়ুমণ্ডলের যে অবস্থা হয়, এই অবস্থাকে কিন্তু আবহাওয়া বলা হয়। বায়ুপাত কিসের উপাদান? আবহাওয়ার উপাদান। বায়ুর আর্দ্রতা কাকে বলে? হ্যাঁ, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণকে কিন্তু বায়ুর আর্দ্রতা বলা হয়। হচ্ছে পৃথিবীতে সব শক্তির উৎস কি? সৌরশক্তি। তার মানে আমরা সূর্য থেকে যে শক্তি পাই সেটি হচ্ছে সৌরশক্তি। আর বন প্রধানত কত প্রকার? বন 3 প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। আগামী দিন তোমাদের জন্য ক্লাস নেওয়া হবে পঞ্চম অধ্যায় থেকে পাঠ 1, 2, 8 ও 9। তোমরা বাসায় যথাযথভাবে মানে এই পাঠগুলো চর্চা করবে, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।